হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের CC14 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ 15 মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে, ভারতে উন্নয়ন প্রক্রিয়ায় পরিকল্পনা কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে তোমরা বুঝে নাও অ্যান্সারটা। প্রথমেই আছে ভূমিকা। স্বাধীনতার পর ভারতের মতো একটি নবীন রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়নের জন্য একটি সুসংগত এবং দূরদর্শী পরিকল্পনার প্রয়োজন ছিল অপরিহার্য। এই প্রেক্ষাপটে 1950 সালে 15ই মার্চ ভারত সরকার একটি প্রস্তাবের মাধ্যমে পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠা করে। এর প্রধান উদ্দেশ্য ছিল দেশের সম্পদকে সঠিকভাবে চিহ্নিত করা, অগ্রাধিকারের ভিত্তিতে তার সদ্ব্যবহারের জন্য পরিকল্পনা তৈরি করা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির বাস্তবায়নে সহায়তা করা। পরিকল্পনা কমিশনের গঠন, পরের পয়েন্ট। পরিকল্পনা কমিশন ছিল একটি অসাংবিধানিক এবং উপদেষ্টা সংস্থা যা ভারত সরকারের প্রস্তাবের মাধ্যমে গঠিত হয়। এর নেতৃত্বে থাকতেন ভারতের প্রধানমন্ত্রী, যিনি পদাধিকার বলে কমিশনের চেয়ারম্যান হিসাবে কাজ করতেন। এই পদটি কমিশনের সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতা ও গুরুত্বকে নির্দেশ করত। প্রধানমন্ত্রীর পাশাপাশি একজন ডেপুটি চেয়ারম্যান নিযুক্ত হতেন, যিনি সাধারণত একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ বা প্রশাসক হতেন এবং তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া হতো। ইনি ছিলেন কমিশনের কার্যনির্বাহী প্রধান এবং পূর্ণকালীন সদস্য। এছাড়া কমিশনের বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ, যেমন অর্থনীতি, শিল্প, কৃষি, সমাজবিজ্ঞান ইত্যাদি থেকে কয়েকজন পূর্ণকালীন সদস্য নিয়ে গঠিত হতো, যারা কমিশনের বিভিন্ন নীতি ও পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। কেন্দ্রীয় সরকারের কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রী, যেমন অর্থমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী ইত্যাদি পদাধিকার বলে কমিশনের আংশিক সদস্য হিসাবে কাজ করতেন, যা বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয় সাধনে সহায়তা করত। কমিশনের প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য একজন সচিব থাকতেন। এই গঠন কমিশনের নীতি নির্ধারণে কেন্দ্র ও রাজ্যের অংশগ্রহণ এবং বিশেষজ্ঞদের জ্ঞানকে একত্রিত করার সুযোগ করে দিত। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরিকল্পনা কমিশনের কার্যাবলী। ভারতে উন্নয়ন পরিকল্পনায় পরিকল্পনা কমিশনের ভূমিকা ছিল বহুবিধ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল নীতি নির্ধারণ সংস্থা নয়, বরং দেশের সামগ্রিক উন্নয়নের স্বপ্নদ্রষ্টা এবং বাস্তবায়নকারী হিসাবে কাজ করেছেন। এর প্রধান কার্যাবলীগুলি হলো, এক হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন। কমিশনের প্রধান কাজ ছিল দেশের জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা। প্রতিটি পরিকল্পনা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা এবং অগ্রাধিকার নিয়ে আসত, যা দেশের অর্থনৈতিক কাঠামো, শিল্পায়ন, কৃষি উৎপাদন, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। পরের পয়েন্ট হচ্ছে সম্পদ বন্টন ও ব্যবহার নিয়ন্ত্রণ। কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পদের সুষ্ঠু বন্টন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে তার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে কমিশন গুরুত্বপূর্ণ পরামর্শ দিত। এর ফলে সীমিত সম্পদের সর্বোত্তর ব্যবহার সম্ভব হতো। তারপর নীতি নির্ধারণ ও সমন্বয়। বিভিন্ন মন্ত্রক এবং রাজ্য সরকারের মধ্যে উন্নয়নমূলক নীতি ও কর্মসূচির সমন্বয় সাধনের দায়িত্ব ছিল কমিশনের। এটি নিশ্চিত করতে যে বিভিন্ন প্রকল্পগুলি একে অপরের পরিপূরক হয় এবং সামগ্রিক জাতীয় লক্ষ্য অর্জনে সহায়তা করে। কমিশনের পরামর্শগুলি সরকারের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলত। পরের পয়েন্ট হচ্ছে পর্যবেক্ষণ ও মূল্যায়ন। প্রণীত পরিকল্পনাগুলি কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে এবং সেগুলির লক্ষ্যমাত্রা কতটা পূরণ হচ্ছে এবং তা নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন করত কমিশন। এর মাধ্যমে পরিকল্পনাগুলির ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করা যেত এবং ভবিষ্যতের জন্য আরও কার্যকর পরিকল্পনা প্রণয়নের পথ সুগম হতো। তারপরে বলা হচ্ছে সুপারিশ প্রদান। উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভারত সরকারকে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ প্রদান করত কমিশন, যা দেশের সার্বিক উন্নয়নের দিক নির্দেশনা দিত। তবে পরিকল্পনা কমিশনের ভূমিকা কেবল প্রশংসার যোগ্য ছিল না, কিছু সমালোচনারও সম্মুখীন হয়েছিল। কিছু রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন এটি সময়ের সাথে সাথে অতিরিক্ত
কেন্দ্রীভূত এবং অনমনীয় হয়ে পড়েছিল। বিশিষ্ট বিজ্ঞানী গ্যানভিল অস্টিন ভারতের পরিকল্পনা কমিশনের ক্ষমতা সম্পর্কে মন্তব্য করেছেন, পরিকল্পনা কমিশন ভারত সরকারের মধ্যে একটি আর্থিক সুপার ক্যাবিনেট হিসাবে কাজ করছে, যা কেবল অর্থনৈতিক বিষয় নয়, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও সিদ্ধান্ত গ্রহণ ও প্রভাবিত করার ক্ষমতা রাখে। এবারে পরের পয়েন্ট কী আছে দেখো, পরিকল্পনা কমিশন থেকে নীতি আয়োগ গঠন। এই পয়েন্টটা আলোচনা করব যে পরিকল্পনা কমিশনটা বিলুপ্ত হয়ে কিভাবে নীতি আয়োগ এলো। তার আগে যে বিষয়টা বলার আছে তোমাদের জন্য এই পেপারগুলির স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমাদের যে 4টি পেপার আছে প্রত্যেকটা পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই ধরনের। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। পরিকল্পনা কমিশন থেকে নীতি আয়োগের গঠন, এই পয়েন্টটা বোঝো। ভারতের অর্থনীতির উদারীকরণ ও বিশ্বায়নের পথে অগ্রসর হওয়ার সাথে সাথে পরিকল্পনা কমিশনের কেন্দ্রীভূত মডেলের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। রাজ্যগুলি তাদের নিজস্ব চাহিদা ও স্থানীয় পরিস্থিতির ওপর ভিত্তি করে অধিকতর স্বায়ত্তশাসন চেয়েছিল। এই প্রেক্ষাপটে 2014 সালে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পরিকল্পনা কমিশনকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়। 2015 সালে 1 জানুয়ারি পরিকল্পনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠিত হয়। নীতি আয়োগের মূল উদ্দেশ্য হল বটম আপ অ্যাপ্রোচ বা নিচ থেকে ওপরের দিকে পরিকল্পনা গ্রহণ করা, যেখানে রাজ্যগুলির অংশগ্রহণ এবং মতামতকে অধিক গুরুত্ব দেওয়া হয়। এটি একটি থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে, যা সরকার ও রাজ্যগুলিকে নীতিগত পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করে। এটি আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব পালন করে না, বরং দেশের বিভিন্ন উন্নয়নমূলক চ্যালেঞ্জের সমাধান এবং নীতিগত পরামর্শের উপর জোর দেয়। এবার উপসংহারটা তোমরা একটু দেখে নাও, আমি স্ক্রল করে দিচ্ছি, একটু দেখে নাও। পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের ওপর একটি নিবন্ধ। ভারতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন অর্থাৎ ন্যাশনাল রুরাল হেলথ মিশন, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে NRHM। দেখো প্রথমেই ভূমিকা, ভারতে একটি স্বাস্থ্য একটি মৌলিক অধিকার এবং রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হলো নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু স্বাধীনতার পরবর্তী ভারতবর্ষের গ্রামীণ জনপদে স্বাস্থ্যের অবস্থা বরাবরই ছিল উদ্বেগজনক। শহরাঞ্চলের তুলনায় গ্রামের চিকিৎসা পরিষেবা ছিল অপ্রতুল ও অপর্যাপ্ত। এই প্রেক্ষাপটে 2005 সালে ভারতে কেন্দ্রীয় সরকার জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন চালু করে, যার মূল উদ্দেশ্য ছিল স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন এবং প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্য পরিষেবাকে সহজলভ্য করা। এর উদ্দেশ্য আর লক্ষ্য দেখো, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের মূল লক্ষ্য ছিল গ্রামীণ এলাকায় প্রাথমিক স্বাস্থ্য সেবাকে শক্তিশালী করা এবং স্বাস্থ্য পরিষেবাকে গণমুখী ও উত্তরদায়ী করে তোলা। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, টিকাকরণ, পুষ্টি, পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য এই প্রকল্পের প্রধান ক্ষেত্র হিসাবে বিবেচিত হয়েছে। মিশনের মাধ্যমে গ্রামীণ জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, স্থানীয় স্তরে বিকেন্দ্রীকরণ ও জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করেছে। তারপরে কার্যনির্বাহী কাঠামো এবং প্রধান উপাদান। এই মিশনের অন্যতম বৈশিষ্ট্য হল স্থানীয় পঞ্চায়েত, স্বাস্থ্যকর্মী এবং এনজিওর সক্রিয় ভূমিকা। NRHM এর একটি গুরুত্বপূর্ণ দিক হল ASHA, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে দেখো আশা, ঠিক আছে, আশা কর্মী নিয়োগ। প্রতিটি গ্রামে এক বা একাধিক প্রশিক্ষিত মহিলা আশাকর্মী নিয়োগ করা হয়, যারা গর্ভবতী মা, সদ্যজাত শিশু ও স্থানীয় জনগণের স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা ছড়িয়ে দেন এবং প্রাথমিক চিকিৎসায় সহায়তা প্রদান করে। এছাড়াও সাব সেন্টার, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তারপরে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র এর পরিকাঠামোর উন্নয়ন এবং আধুনিকরণ মিশনের আওতায় আনা হয়েছে। মুখ্য কার্যক্রম, এই মিশনের অন্তর্গত বিভিন্ন উদ্যোগ যেমন জননী সুরক্ষা যোজনা,
এর মাধ্যমে গর্ভবতী মহিলাদের নিরাপদ প্রসব নিশ্চিত করা হয়েছে। এছাড়া নবজাতকের টিকাকরণ কর্মসূচি, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য নানা কার্যক্রম নেওয়া হয়েছে। 24x7 স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, গর্ভবতী মহিলাদের হাসপাতালে প্রসবের জন্য আর্থিক সহায়তা, শিশুদের জন্য বিশেষ চিকিৎসা শিবিরের আয়োজন এবং গ্রামীণ জনগণের স্বাস্থ্য সংক্রান্ত অভ্যাস পরিবর্তনের জন্য নিয়মিত প্রচার ও শিক্ষা কর্মসূচি পরিচালিত হয়েছে। এবারে পরের পয়েন্ট হচ্ছে সাফল্য ইতিবাচক প্রভাব। এগুলো তোমরা বাকি অংশগুলো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা যদি কেউ পারচেস করতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।